হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 5-এ ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ভোকাবুলারি থেকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কমন এরার্স বা স্পটিং এরার্স নিয়ে। অর্থাৎ এই যে টাইপটা রয়েছে বা এই যে গ্রামারের সেটটা রয়েছে, এই টপিক থেকে প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে 2-3টা প্রশ্ন কিন্তু আসেই, ঠিক আছে? সেটা তোমরা স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি হোক বা যে কোনো রকমের পরীক্ষা, ডাব্লিউবিপি কেপি, যে কোনো রকমের পরীক্ষা যেখানে ইংলিশ থাকবে, যেখানে জেনারেল ইংলিশ থাকবে, সেখানে এই টপিক থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেদিন ক্লাসটা নিয়েছিলাম কমন এরার্সের, সেদিন আমি বলেছিলাম যে কোন কোন টাইপ বা কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে ধ্যান দিতে হবে যখন আমরা কমন এরার্সের কোয়েশ্চেন আনসারগুলো করব। তো আমরা প্রতিটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব এবং সেই নিয়মগুলোকেও আলোচনা করব তার পাশাপাশি। তো প্রথম প্রশ্ন আজকে রয়েছে, দেখো বলেছে, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর প্রেজেন্ট হেয়ার। অর্থাৎ এখানে দেখো সবার আগে আমাদের দেখতে হবে যে টেন্স, টেন্স আগে দেখতে হবে, তারপরে দেখতে হবে পার্টস অফ স্পিচ, তারপরে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে দেখতে হবে প্রিপোজিশনগুলো ঠিকঠাক বসেছে কিনা, তারপরে দেখতে হবে যে ভার্বের সঙ্গে সাবজেক্টের যে কমিউনিকেশন সেটা ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এখানে ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে, ঠিক আছে? তারপরে দেখতে হবে ডেফিনেট আর্টিকেল বসেছে কিনা, সেগুলো দেখতে হবে। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এই জন্য আলাদা আলাদা টাইপের রেখেছি যাতে করে এই বিষয়গুলোকে আলোচনা করা যায়। দেখো, তো প্রথম প্রশ্ন রয়েছে, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর প্রেজেন্ট হেয়ার। অর্থাৎ রাধা, এখানে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা, তারপরে আরও একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাই না? তাহলে এখানে দেখো, প্রথমে একজন দেখলাম রাধা আছে, তারপরে তার ভাইয়েরা আছে, তার বোনেরা আছে, মানে মোর দ্যান ওয়ান, তাই না? মোর দ্যান ওয়ান হয়ে গেল মানে কি, এটা একটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। প্লুরাল হচ্ছে, তো এটা তো একটা প্লুরাল হচ্ছে। তাহলে আমাদের এখানে আর রয়েছে, আর প্রেজেন্ট হেয়ার। তাহলে তো এখানে নো এরার করলেই হতো বোধহয়, তাই না? তাহলে তো কোনো ভুল দেখা যাচ্ছে না। কিন্তু তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো কমন এরার্সে, সেখানে আমি বলেছিলাম যদি সাবজেক্টের পরে, প্রথম সাবজেক্টের পরে উইথ থাকে, উইথ দিয়ে যদি তারপরে গোটা পৃথিবী সবার নাম লিখে দেয়, তবুও আমাদের যে মেইন ভার্বটা থাকবে, এখানে আর দিয়েছে, তার সঙ্গে ডাইরেক্ট কানেকশন হবে প্রথম সাবজেক্টটার, উইথের আগে যে বসেছে। অর্থাৎ এখানে আমাদের যে মেইন সাবজেক্ট সেটা হচ্ছে রাধা, ঠিক আছে? তাহলে রাধার সঙ্গে মিথস্ক্রিয়া হবে হচ্ছে এই আর, এখানে দিয়েছে, তাহলে আর এর বদলে এখানে হয়ে যাবে ইজ। তাহলে এখানে আমাদের বাক্যটা দাঁড়াবে, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইজ প্রেজেন্ট হেয়ার। এখানে আরও কয়েকটি কথা বলতে চাই। উইথের পাশাপাশি যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, ডবল এল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, টুগেদার থাকতে পারে, তারপরে বিসাইডস থাকতে পারে। এই সমস্ত ওয়ার্ডসগুলো যদি থাকে মেন সাবজেক্টের সঙ্গে, তাহলে আমাদের ডাইরেক্টলি সে প্রথম সাবজেক্টের সঙ্গেই ভার্বের আমাদের সম্পর্ক হবে, ঠিক আছে? নেক্সট আসবো, পরের প্রশ্ন বলেছে, মেন প্রপোজেস বাট গড ডিসপোজেস। অর্থাৎ মানুষ কি করে, মানুষ প্রস্তাব দেয়, বা আর ভগবান কী করে, সেগুলোকে কী করে ডিসপোজ করে বা ফুলফিল করে। তাহলে এখানে এটা একটা প্রভাব দিয়েছে, প্রভাবটা যারা জানো তারা অলরেডি ভুলটা চোখে পড়ে গেছে তাদের। এখানে একটা জিনিস দেখো, এখানে বলেছে মেন, এটা সাবজেক্ট, তার পাশে দিয়েছে প্রপোজেস। প্রথম কথা, মেনটা কি, মোর দ্যান ওয়ান ম্যান, তাই না? একের বেশি পুরুষ মানুষ। অর্থাৎ এটা কি রয়েছে, এটা বহুবচন রয়েছে বা প্লুরাল রয়েছে, বহুবচন বা প্লুরাল। তাহলে এটা যখন বহুবচন বা প্লুরাল হয়ে গেল, তাহলে আমাদের এখানে তো প্রপোজেস আমরা বসিয়েছি, তাহলে প্রপোজেসের সঙ্গে তো মেন বসবে না। আর আমি যদি সমগ্র মানব জাতিকে বোঝাতে চাই, সমগ্র মানব জাতি, যে মানুষ কী করে প্রস্তাব দেবে, ভগবান সেটাকে ডিসপোজ করবে, তাহলে সমগ্র মানব জাতিকে বোঝাতে গেলে আমি মেন ইউজ করতে পারবো না, আমাকে তার বদলে ম্যান ইউজ করতে হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। বোঝা গেছে? প্রথমে আমাদেরকে প্রভাবের মানেটা বুঝতে হবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রপোজেস আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত আছে, তাহলে সেটা সবসময় আমাকে সাবজেক্টটা প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাখতে হবে, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড সিঙ্গুলার লিখে রাখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ভার্বের সাথে সবসময় এস বা ইএস যুক্ত হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ওকে, তাহলে আমাদের ভুলটা কোথায় রয়েছে? ভুল রয়েছে অপশন নাম্বার এতে, পার্ট নাম্বার এতে। তোমরা যারা যারা লাইভ ক্লাসটা করছো, তোমরা নিচে কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো করতে থাকো এবং দেখো যে কোথায় কোথায় কী কী ভুল হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্নে রয়েছে, হি গেটস আপ আর্লি অ্যাট দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি অ্যাট দ্য মর্নিং। তো সে কি করে, সে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছে, সকাল সকাল ঘুম থেকে উঠছে। আমরা এর আগের দিন যখন ক্লাসেসগুলো করলাম, আমরা অ্যাট,
ইন, অন এগুলোর পার্থক্য কিন্তু করেছি প্রিপোজিশন, তোমরা যারা দেখেছো এর আগের দিনের ক্লাসটা। তো এখানে দেখো বলছে হি গেটস, হি কি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? গেটস বসলো মানে ভার্ব প্লাস এস, তাহলে ঠিক আছে, এই পার্টটাতে কোনো ভুল নেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে গেট আপ বা গেটস আপ সেম থিং, কোনো প্রবলেম নেই। আর্লি, প্রবলেম নেই। বলছে অ্যাট দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায়। যখন এখানে ইউজটা হবে আমাদের, যখন আমরা অ্যাট ইউজ করছি তখন আমরা কিন্তু অ্যাটের পরে দ্য মর্নিং কথাটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? অ্যাট মর্নিং করতে পারতাম এখানে, বাট তবুও বাক্যটা ভুল হতো। এখানে যদি আমরা অ্যাটের পরিবর্তে ইন করব, অর্থাৎ এখানে প্রিপোজিশনটা যদি আমি চেঞ্জ করি, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, তাহলে কিন্তু আমার বাক্যটা ঠিক হবে। অর্থাৎ এখানে আমার মিস্টেক রয়েছে প্রিপোজিশনে, রং ইউজ অফ প্রিপোজিশন, ঠিক আছে? এখানে অ্যাটের পরিবর্তে ইন বসবে। আমরা অ্যাট আর ইন আর অনের বিশেষ পার্থক্যটা কিন্তু লাস্ট ক্লাসে শিখেছি, তোমরা সেখানে দেখেছো সেটা। ওকে, তো তোমরা যারা দেখোনি সেই ক্লাসটা অবশ্যই দেখে নিতে পারো। নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 4, দ্য হাউস। দ্য হাউস ইজ বিল্ড, দ্য হাউস কী আছে? থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, তাই না? আমরা প্রত্যেকটা পার্টকে এইভাবে অ্যানালাইজ করব। থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, ইজ রইলো মানে প্রেজেন্ট ভার্ব রয়েছে, একটা প্রেজেন্টে ভার্ব রয়েছে। ইজ বিল্ড অর্থাৎ প্রেজেন্টের অক্সিলারি প্লাস V3, মানে এটা প্যাসিভ ভার্ব, একটা প্যাসিভ টেন্সে রয়েছে, একটা প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। তো বলছে ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার, অর্থাৎ এই বাড়িটা তৈরি হয়েছে একটা খুবই আকর্ষণীয় ম্যানার বা আকর্ষণীয় ভিত্তিতে। তো দেখো তৈরি হয়েছে কীভাবে, কীরকম ভিত্তিতে রয়েছে? ইন অ্যান অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভের আগে অ্যান বসলো, অর্থাৎ এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড হচ্ছে, যেরকম আমরা অ্যাপেল, অ্যাপেলের মতো উচ্চারণ হচ্ছে না, এটা অ্যাট্রাকটিভ, অ্যা আসছে প্রথমে, তো অ্যা আসলে প্রথমে তার আগে অ্যান বসে আমাদের, বেসিক্যালি আমরা সেটা জানি, তো অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার হলো। তো এই বাক্যটা যখন আমরা অ্যানালাইজ করছি, তো এখানে আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না। অর্থাৎ প্রথমে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তার সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্যাসিভ ভার্ব বা প্যাসিভ ফর্মে রয়েছে, এটা সেটাও পেলাম। তারপরে প্রিপোজিশন ইন রয়েছে, ঠিকই আছে। বিল্ট ইন অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া, তৈরি হওয়া, বিল্ট ইন এটা একটা যদি আমরা ফ্রেজাল ভার্বও বলে থাকি, ঠিক আছে? বিল্ড ইন বা বিল্ট ইন তার মানে কি তৈরি হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, ঠিক আছে? তারপরে অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার অর্থাৎ একটা আকর্ষণীয় দৃষ্টিভঙ্গিতে। তো এখানে যেহেতু কোনো ভুল নেই, তাহলে আমাদেরকে করতে হবে কি? অপশন নাম্বার ই, নো এরার। ওকে, মাঝে মধ্যে নো এরার অর্থাৎ সঠিক বাক্যটা রাখছি, তার কারণ তোমরা দেখো যে এখান থেকেও তোমরা ভুল বের করে ফেলতে পারছো কি না, ঠিক আছে? অনেক সময় হয় এরকম যে ভুল খুঁজতে খুঁজতে সঠিক বাক্য থেকে আমরা ভুল খুঁজে ফেলি। ওকে, নেক্সট বলছে শি ওর্ন আ নেকলেস, শি ওর্ন আ নেকলেস স্টাডেড উইথ ডায়মন্ডস, অর্থাৎ তিনি বা একটা মহিলার কথা বলা হচ্ছে যিনি কিনা একটি নেকলেস পরেছিলেন যেটা হীরা দিয়ে বা মানে হীরা মানিক মুক্তা খচিত, হীরা খচিত একটি ডায়মন্ড বা হীরা দিয়ে সাজানো একটি ডায়মন্ড, হীরা দিয়ে সাজানো একটি নেকলেস পরেছিলেন। তাহলে শিটাকে এখানে, শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, 3PS লিখছি। আচ্ছা ওন রয়েছে এখানে, এটা হচ্ছে ওন মানে কি ভার্বের থার্ড ফর্ম, ওয়্যার, ওর, ওর্ন, তাই না? থার্ড ফর্ম এটা। তাহলে হচ্ছে এই নেকলেস, স্টাডেড রয়েছে পাস্ট টেন্সে যেহেতু রয়েছে, এখানে যেহেতু এই স্টাডেডটা কি স্টাডেড উইথ ডায়মন্ডস, ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, অনেকে ঠিকঠাক অ্যান্সারও করে দিয়েছো। এখানে দেখো যে ওন রয়েছে, ওনটা কি? ওনটা তো ভার্বের থার্ড ফর্ম। মনে রাখবে একটা কথা, ভার্বের থার্ড ফর্ম কখনো সরাসরি সাবজেক্টের সাথে বসে না, ঠিক আছে? তো আমরা এই পেজটাকে একটু ক্লিয়ার করছি। এখানে দেখো সি হচ্ছে ডাইরেক্ট সাবজেক্ট আমার এখানে, তাই তো? তারপরে ডাইরেক্ট আমি ভার্বের থার্ড ফর্ম কোনো টেন্সে বসে না, কোনো টেন্সে বসে না। ভার্বের থার্ড ফর্ম বসার জন্য তার আগে আমাকে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেমন আমরা যদি পারফেক্টে করতাম, যদি পারফেক্ট টেন্স করতাম, তাহলে এটা করতাম শি হ্যাড ওর্ন, শি এর সঙ্গে একটা হ্যাড আনতাম, ঠিক আছে? অর্থাৎ আমাকে এখানে একটি হেল্পিং ভার্বের প্রয়োজন ছিল আমার, কিন্তু এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে আমার এখানে ওর্নটা কিন্তু ভুল হয়েছে। এর বদলে আমাকে ওর লিখতে হতো, ওয়ার ওর ওর্ন মানে পরিধান করা, পরিধান করেছিলেন। তাহলে শি ওর আ নেকলেস স্টাডেড উইথ ডায়মন্ডস, বোঝা গেল? তোমাদের কিন্তু টেন্স এবং ভার্ব এই দুটো পার্টকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। বেশিরভাগ ভুলগুলো এখানেই থাকে এবং খুব রেয়ার থাকে যেখানে প্রিপোজিশনে ভুল থাকে, সেটা খুব সূক্ষ্ম বিচার করে বের করতে হয়। আর এগুলো একটা কথা হচ্ছে, এগুলোর কোনো বেসিক নিয়ম কিন্তু সেরকম নেই, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করে এগুলোকে নিজেদেরকে ধাতস্থ করতে হবে। আসবো নাম্বার 6, নান অফ দিজ স্টুডেন্টস ওয়াজ দেয়ার। বলছে নান অফ দিজ স্টুডেন্টস ওয়াজ দেয়ার। আচ্ছা নান বলেছে, ঠিক আছে?
এখানে নান বলেছে, এটা তোমাদের HW থাকবে। হ্যাঁ, দেখো তোমাদের HW দিয়ে দিলাম একটা, এটা তোমরা কিন্তু কোথায় করবে, এটা তোমরা হচ্ছে কমেন্টে করবে, ভিডিও কমেন্টে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 লিখে তোমরা কমেন্ট অ্যান্সারটা করো। তবু বলে দিই, নান মানে কি কেউ নয়, নান অফ দিস মানে হচ্ছে এর মধ্যে কেউই নয়, নান অফ দিস স্টুডেন্টস মানে এই স্টুডেন্টসদের মধ্যে কেউই নয়, ঠিক আছে? ওয়াজ দেয়ার মানে এই স্টুডেন্টসদের মধ্যে কেউই সেখানে ছিল না। তো এখানে কোন পার্টে ভুল রয়েছে, ABCD, নাকি ভুল না থাকলে নো এরার, তোমরা সেটা কিন্তু নিচে করবে কোশ্চেন নাম্বার 6 দিয়ে কমেন্টে জানাবে, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো প্রত্যেক দিনের মতোই। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী রয়েছে দেখো, আরও একটা নতুন প্রবলেম রয়েছে এখানে। বলছে হি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ, হি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ, এখানে হি আছে, কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার পেলাম। তারপরে আছে কি ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ভার্ব রয়েছে, আমার অসুবিধা নেই, আমি থার্ড পার্সনের সঙ্গে পাস্ট টেন্সে লিখতে পারি। তারপরে ওয়াজের সঙ্গে নট দিয়েছে, নেগেশন দিয়েছে, তাতেও সমস্যা নেই। ব্লাইন্ড দিয়েছে, এটা একটা কি অ্যাডজেক্টিভ, তাই তো? হি ওয়াজ নট ব্লাইন্ড। তারপরে হচ্ছে ফ্রম বার্থ, এখানে একটা প্রিপোজিশন দিয়েছে ফ্রম বার্থ, অর্থাৎ জন্ম থেকে। একটা কথা মনে রাখবে, এই যে ফ্রম রয়েছে থেকে বোঝাচ্ছে, তাই তো? আমরা বেসিক্যালি বাংলাতে তো তাই বলি যে ছেলেটি জন্ম থেকে অন্ধ নয়, বাট কোনো কারণে সে অন্ধ হয়েছে। কিন্তু ইংরেজিতে যখন আমরা থেকের ইউজটা করব, সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। ধরে নাও, ধরে নাও আমি প্রথমে পেজটা ক্লিয়ার করছি। ধরে নাও এটা হচ্ছে একটা জায়গা, মনে করো এটা হচ্ছে হাতিবাগান, আর এটা মনে করো হচ্ছে দিল্লি, ঠিক আছে? সরি, এটা বি লিখে দিচ্ছি, দিল্লি। তাহলে আমি বলছি যে আই অ্যাম গোয়িং বা আই অ্যাম কামিং, আমি মনে করি দিল্লিতে গিয়ে বলছি আই হ্যাভ কাম ফ্রম হাতিবাগান, আমি লিখলাম কথাটা আই হ্যাভ কাম ফ্রম হাতিবাগান, ঠিক আছে? অর্থাৎ এই যে ফ্রমটা লিখলাম মানে কি একটা জায়গা থেকে, এখানে ফ্রম বলতে কোনো একটা জায়গা, কোনো একটা স্থান থেকে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু এখানে যে আমি বলছি এই বাক্যটাতে যে ছেলেটা জন্ম থেকে অন্ধ, তাহলে কেউ কোনো জায়গার কথা বলছে এখানে? তা কিন্তু নয়। তাহলে এখানে কিন্তু আমার প্রিপোজিশনটা ভুল আছে, ওকে? অর্থাৎ সে জন্ম থেকে অন্ধ নয়, এখানে বাই হবে, বাই বার্থ, বোঝা গেল? এখানে হবে বাই, ফ্রমের জায়গা হবে বাই বার্থ, অর্থাৎ আমরা ফ্রম বলতে কোনো জায়গা থেকে বোঝাই, ওকে? নেক্সট আসবো প্রশ্ন নম্বর 8-এ। আই সেড দ্যাট ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি, এটা দিয়েছে একটা ফেমাস লেখা, দ্য গ্রেট রাস্কিন বন্ডের লেখা। একটি ক্লাস 12-এ তোমরা যারা যারা ইংরেজি পড়েছো বা পড়েছো নয়, যারা পড়াও, তারা বুঝতে পারবে যে ক্লাস 12-এ একটি খুব সুন্দর স্টোরি রয়েছে, ঠিক আছে? যে সেই স্টোরির যে মেন দুজন ক্যারেক্টার, দুজনই ব্লাইন্ড থাকেন, হ্যাঁ, দ্য আইজ হ্যাবিট নামে। সেখান থেকে একটা লাইন নেওয়া হয়েছে, আই সেইড দ্যাট ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। তো এখানে কোথায় ভুল রয়েছে আমাদের সেটা দেখতে হবে, বুঝা গেল? দেখো, তো তোমরা অনেকে ভুলটা হয়তো খুঁজে পেয়ে গেছো অলরেডি। তো আমরা প্রথম থেকে একইভাবে কিন্তু বিচার করব। সবার প্রথমে সাবজেক্ট দেখবো, আই রয়েছে, সিঙ্গুলার ফর্মে রয়েছে, তার সঙ্গে সেইড পাস্ট টেন্স, সমস্যা নেই। তারপরে হচ্ছে দ্যাট, আমি এখানে দ্যাট দিয়ে একটা লিঙ্কার, দ্যাট একটা লিঙ্কার হয়, আমি জুড়ে দিলাম। তারপরে আবার একটা সাবজেক্ট বসবে দ্যাটের পরে, তো কী বসলো, এ ইন্টারেস্টিং ফেস, সাবজেক্ট। কুড পাস্ট টেন্স আছে, এটা সেইড ছিল, তাই তো? তাহলে কুডও পাস্ট টেন্স, কুড কি হয়, ক্যান কুড, তাই না? ক্যান কুড হয়। তাহলে আমার এটা পাস্ট টেন্স হলো, আমার দুটো সাবজেক্ট, দুটো যে ভার্ব আমি পাচ্ছি, দুটো ভার্বে আমার পাস্ট টেন্সে রয়েছে। অলসো বি প্রিটি, অর্থাৎ একই রকম হয় বা সুন্দর হয়। তো এখানে যে পার্টটাতে আমাদের ভুল রয়েছে, আমরা প্রথমে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, প্রিপোজিশনস, প্রত্যেকটা পার্টকে আমাদের দেখতে হবে। এখানে দেখো তো এ রয়েছে, এ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ই হচ্ছে না, ইন্টারেস্টিং ই, অর্থাৎ একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, ভাওয়েল সাউন্ড হলে তো তার আগে এ বসবে না, অ্যান বসবে, তাই তো? তাহলে যদি এটা অ্যান বসাই, অর্থাৎ বাক্যটা এরকম হবে, আই সেড দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি, অর্থাৎ আমি বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং চেহারা, একটা ইন্টারেস্টিং মুখমণ্ডল কিন্তু সুন্দর হয়। অর্থাৎ আমার এখানে কিন্তু কি রয়েছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, বাট আর্টিকেলটা এখানে কি মিস ইউজ হয়েছে বা মিসপ্লেসড হয়েছে। তো আর্টিকেলটা আমাকে পরিবর্তন করতে হবে, বোঝা গেল? আসবো নেক্সট কোশ্চেনে, প্রশ্ন নম্বর 9। বলেছে হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম, সে তার বাবাকে ভালোবাসে এবং তার বাবাও তাকে ভালোবাসে, মানে একটা ভাইস ভার্সা। এটা তো স্বাভাবিক হয়ে থাকে বাবা ছেলের মধ্যে, বা বাবা, হি যেহেতু বলেছে তাহলে ছেলেই ধরবো আমি, বাবা ছেলের মধ্যে তো ভালোবাসার সম্পর্ক অবশ্যই থাকবে, তাই না? এবার দেখো, আমরা আবার প্রথম থেকে বিচার করব, এটা কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে কি আছে, লাভ, লাভ কি আছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই না? লাভের তিনটা ফর্ম কি হয়, লাভ, লাভড, লাভড, তিনটা ফর্ম হয়, তাই তো? তারপরে কি আছে, হিজ ফাদার, মানে এখানে অবজেক্ট থাকলো,
আবার অ্যান্ড দিয়ে জুড়ে দিয়েছে আরেকটা বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স করে দিয়েছে, হিজ ফাদার অলসো লাভড হিম। এখানে একটা কথা যদি আমরা দেখি, আমরা যদি গোটা বাক্যটাকে একটু বিচার করি, তাহলে দেখো আমাদের এখানে যে প্রথম পার্টে রয়েছে হি এর সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার, তার সঙ্গে লাভ হলো, তাই না? প্রথমে তো একটা ভুল তোমরা বুঝেই গেছো, কারণ এখানে যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমাকে লাভস লিখতে হতো, হতো তো। কিন্তু আমরা যখন পরের পার্টটাতে যাচ্ছি, বাক্যটা যেটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, যৌগিক বাক্য, পরের পার্টে দেখছি এটা পাস্ট টেন্সে লিখে দিয়েছে, হিজ ফাদার অলসো লাভড হিম, পাস্ট টেন্স। তাহলে আমাকে তাহলে এই পার্টটা কী করতে হবে, এটাকে পাস্ট বানাতে হবে। যেহেতু আমার একই বাক্যে দুটো ফাইনাইট ভার্ব আলাদা আলাদা টেন্সে হতে পারে না, হয় প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে, বা ফিউচার হলে ফিউচার হবে, তাই তো? তাহলে আমাকে লাভটাকে কী করতে হবে, লাভড করে দিতে হবে। এখানে আমি লাভড করে দিলাম, বুঝে গেল? কিন্তু দেখো পেজটা ক্লিয়ার করি, কিন্তু যদি আমার এখানে লাভ না থেকে লাভস হতো, বুঝবে ব্যাপারটা একটু, তাহলে আমার এটাও কিন্তু লাভস হয়ে যেত, বোঝা গেছে? তাহলে আমার ভুলটা রয়েছে এই পার্টটাতে। তাহলে যেহেতু এটা লাভড আছে, মানে ভি2 আছে, তাহলে আমাকে এটাকেও ভি2 বা পাস্ট টেন্সে করতে হবে। কি করতে হবে? লাভড, LOVED। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলেছে মিল্কিং ইউজড টু বি আ টাস্ক অর আ ডিউটি কস্ট অফ হিম। ঠিক আছে, মিল্কিং ইউজ টু বি আ টাস্ক অর আ ডিউটি কস্ট অফ হিম, এই জায়গাটা দেখো এখানে যে দিয়েছে যে মিল্কিংটা, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে একটা টাস্ক, আবার কি অর আ ডিউটি কস্ট অন হিম। এই যে পার্টগুলোকে আমরা যদি এখানে বিচার করি, এ ডিউটি কস্ট, এই পার্টটা যে রয়েছে এ ডিউটি কস্ট, ঠিক আছে? এখানে কস্ট মানে কি, কস্ট মানে কোনো কিছুর দাম বা কোনো কিছুর আমরা হচ্ছে মূল্য নির্ধারণ করার কথা বলি, কিন্তু এখানে তো ডিউটির কথা বলছে। ডিউটির কথা যেহেতু বলছে, এখানে কিন্তু আমাদের ভার্বটা কিন্তু মিসইউজ হয়েছে। ওকে, কস্ট এখানে হবে না, তার পরিবর্তে এখানে হবে হচ্ছে কাস্ট অন হিম, অর্থাৎ তার উপরে সেই কাজটা চাপিয়ে দেওয়া হয়েছে, বা তার উপরে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে, কাস্টিং করার দায়িত্বটা তার উপরে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। তো আজকের সেটে এই 10টা প্রশ্ন ছিল। তোমরা যারা যারা রেগুলার ক্লাসগুলো করছো, তোমরা আজকে মোট কতগুলো কোয়েশ্চেন ঠিক করতে পারলে 9-এর মধ্যে, সেটা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? এবং তোমাদের তো একটা HW দিয়েছে, সেটাও তোমরা করো। এরপরে ক্লাস আজকে রাত 8টায় মুঘল ডাইনাস্টি থেকে 50টিরও বেশি প্রশ্ন আলোচনা হবে, যেখানে বিগত 10 বছরের সমস্ত প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে মুঘল সাম্রাজ্য থেকে, যেগুলো প্রশ্ন এসেছিলো। তো ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে। তো তোমরা রাত 8টার সময় আজকে রেডি থেকো, সেই ক্লাসটা কিন্তু তোমরা পাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।